আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমি জান্নাতুন নাইমা, চট্টগ্রাম মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের অধ্যায় 6 নিয়ে, এবং আমাদের কথা বলার টপিক হচ্ছে মানবদেহের রক্ত সংবহন তন্ত্র। প্রথমেই আসা যাক, এটিকে রক্ত সংবহনতন্ত্রকে বদ্ধ সংবহনতন্ত্র কেন বলা হচ্ছে। কারণ এটি হচ্ছে আমাদের ব্লাড যে আমাদের বডিতে সার্কুলেট হচ্ছে, সেটা একটা নির্দিষ্ট নালীর মধ্য দিয়ে যাচ্ছে, হার্টে যাচ্ছে, আবার হার্ট থেকে সারা বডিতে যাচ্ছে, এর বাইরে কিন্তু যাচ্ছে না। এজন্যই হচ্ছে এটা এর বদ্ধ রক্ত সংবহনতন্ত্র। এবার আসা যাক হচ্ছে মেইন উপাদান কি। মেইন উপাদান হচ্ছে রক্ত আর হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, এই দুইটা সমন্বয়ে তো মানবদেহের রক্ত সংবহনতন্ত্র। তাহলে আমরা প্রথমে রক্তের ডেফিনিশনটা একটু জেনে নিই। রক্ত হচ্ছে একটি অস্বচ্ছ, মৃদু, ক্ষারীয় এবং লবণাক্ত তরল পদার্থ, যা হচ্ছে হৃৎপিণ্ড, শিরা, উপশিরা, ধমনী, শাখাধমনী এবং কৈশিক নালীপথে আবর্তিত হয়। প্রায় 1 মিনিটের কম সময়ের মধ্যেই কিন্তু আমাদের পুরো বডিতে একবার ব্লাড সার্কুলেট করে আসে। আচ্ছা, এখন সেকেন্ড কোশ্চেন হচ্ছে রক্তের রং কেন লাল হয়। এর কারণ হচ্ছে রক্তে হচ্ছে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, যেটার নাম হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন রঞ্জক পদার্থটা থাকার কারণে রক্ত লাল হয়, আর এটা হচ্ছে এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ। ঠিক আছে, এখন আমরা রক্তের উপাদান ওয়াইজ এটাকে ভাগ করব। তাহলে রক্তকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রক্ত রস বা প্লাজমা, আর একটা হচ্ছে রক্ত কণিকা বা হচ্ছে ব্লাড কর্পাসেলস। রক্ত রস থাকে 55% আর ব্লাড কর্পাসেল থাকে 45%। এখন হচ্ছে রক্ত কণিকা। আচ্ছা, রক্ত রসের মেইন উপাদান কিন্তু আবার পানি, প্রায় 90% থাকবে পানি, আর বাকি উপাদানগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটিন, জৈব, অজৈব এসব পদার্থ। এবার রক্ত কণিকা হচ্ছে টোটাল 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা আরবিসি, শ্বেত রক্তকণিকা ডব্লিউবিসি, আর একটা হচ্ছে অনুচক্রিকা বা হচ্ছে প্লাটিলেটস। আবার শ্বেত রক্তকণিকাকে 2 ভাগে ভাগ করা যায়, গ্র্যানুলোসাইট, অ্যাগ্র্যানুলোসাইট। এগুলা গ্র্যানুলোসাইট, অ্যাগ্র্যানুলোসাইট কেন? কারণ ওদেরকে তুমি মাইক্রোস্কোপের নিচে রাখলে দেখবে ওদের যে সাইটোপ্লাজম, কোষের সাইটোপ্লাজম আছে, সেখানের মধ্যে কিছু দানা জাতীয় পদার্থ দেখতে পাবে। সেজন্য এগুলোর না সে গ্র্যানুলোসাইট গ্র্যানুলার জিনিসপত্র দেখতে পাবে, কিন্তু অ্যাগ্র্যানুলোসাইটে সেটা পাবে না। আবার গ্র্যানুলোসাইটকে 3 ভাগে ভাগ করা যায়, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল। আর অ্যাগ্র্যানুলোসাইটকে 2 ভাগে, লিম্ফোসাইট এবং হচ্ছে মনোসাইট। এগুলো সম্পর্কে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এখন আমরা কথা বলবো লোহিত রক্তকণিকা বা হচ্ছে আরবিসি নিয়ে। প্রথমে এটা শেপটা হচ্ছে দেখতে অনেকটা গোলাকার, দ্বি অবতল বিশিষ্ট চাকতির মতো। ঠিক আছে, এই শেপে হতে পারে, দ্বি অবতল বিশিষ্ট চাকতির মতো, অথবা একটু লম্বা আকৃতিরও হতে পারে। আর এটার গড় আয়ু হচ্ছে 120 দিন বা 4 মাস। আর আমাদের বডিতে প্রতি কিউবিক মিলিমিটারে প্রায় 50 লক্ষের মতো লোহিত রক্তকণিকা থাকবে। এটি হচ্ছে শ্বেত রক্তকণিকার চেয়ে প্রায় 500 গুণ বেশি থাকে। আর এদের একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ওদের সেলে কোনো নিউক্লিয়াস নেই। আমরা কি জানি, নর্মালি সেলে কিন্তু নিউক্লিয়াস থাকার কথা, কিন্তু লোহিত রক্তকণিকার সেলে কোনো নিউক্লিয়াস নেই। আর ওদের মেইন কাজ হচ্ছে রক্তে অক্সিজেন পরিবহন করা। আর এই অক্সিজেন পরিবহনটা ওরা কিভাবে করে, সেটা হচ্ছে ওরা করে এই যে আরবিসি বা হচ্ছে লোহিত রক্তকণিকার সাথে যে থাকে, হিমোগ্লোবিন থাকে। আমরা কি জানি, রক্ত লাল হয় হিমোগ্লোবিনের কারণে, আর সেই হিমোগ্লোবিনটা কিন্তু মেইনলি এই লোহিত রক্তকণিকার মধ্যেই থাকে। তাহলে আরবিসির যে হিমোগ্লোবিন থাকে, এটা হচ্ছে সেই হিমোগ্লোবিনটা, সেটার সাথে অক্সিজেন মিলিত হয়ে একটা যৌগ তৈরি করে, সেটার নাম হচ্ছে অক্সিহিমোগ্লোবিন। এই অক্সিহিমোগ্লোবিনের মাধ্যমেই হচ্ছে রক্ত সারা বডিতে অক্সিজেন রক্তের মাধ্যমে সারা বডিতে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এবার আসা যাক শ্বেত রক্তকণিকা বা হচ্ছে ডব্লিউবিসি। এদের হচ্ছে মূলত কোনো আকার নেই, এগুলা যে কোনো আকারের হতে পারে। ওদের নিউক্লিয়াস আছে এবং ওদের গড় আয়ু হচ্ছে 1 থেকে 5 দিন। আর ওদের মেইন কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। আমাদের বডিতে যখনই কোনো ধরনের মাইক্রো অর্গানিজম বা হচ্ছে জীবাণু ঢুকে, তখন সেটাকে ওরা একটা প্রক্রিয়ায় ধ্বংস করে ফেলে। সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে ফেগোসাইটোসিস। তাহলে ফেগোসাইটোসিসের মাধ্যমে শ্বেত রক্তকণিকা মেইনলি জীবাণু ধ্বংস করে আমাদের বডিটাকে প্রোটেক্টেড রাখে। এবার হচ্ছে অনুচক্রিকা বা হচ্ছে প্লাটিলেটস। এগুলা হচ্ছে গোলাকার দেখতে, অথবা ডিম্বাকার হতে পারে, অথবা রড শেপ হতে পারে। এদের গড় আয়ু হচ্ছে 5 থেকে 10 দিন। ওদেরও নিউক্লিয়াস নেই।
আর ওদের মেইন কাজ হচ্ছে মেনলি রক্ত জমাট বাঁধা। আমাদের বডিতে যখনই কোনো একটা জায়গায় কেটে যায় আমরা দেখি যে 3 থেকে 4 মিনিটের মধ্যে রক্ত জমাট বেঁধে যায়। এই রক্ত জমাট বাঁধার কাজটা মেনলি কে করে? এই অনুচক্রিকা বা হচ্ছে প্লাটিলেটস। আচ্ছা, এখন আমরা আরেকটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ব্লাড গ্রুপিং। আমরা যে বলি কারো ব্লাড গ্রুপ এ, কারো ব্লাড গ্রুপ বি, এগুলো আসলে কিসের উপর ভিত্তি করে বলা হয়? আচ্ছা, এগুলো হচ্ছে মেইনলি বলা হয় অ্যান্টিজেন আর অ্যান্টিবডির উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে। এখন অ্যান্টিজেন জিনিসটা কি? অ্যান্টিজেন জিনিসটা থাকে হচ্ছে, এটা এক ধরনের অ্যান্টিজেন অ্যান্টিবডি, এগুলো কিন্তু সবগুলোই প্রোটিন। এরা হচ্ছে থাকে অ্যান্টিজেন থাকে হচ্ছে, আমরা যে পড়েছিলাম লোহিত রক্তকণিকা, ওই লোহিত রক্তকণিকার যে কোষ ঝিল্লি থাকে, কোষ ঝিল্লির মধ্যে থাকে হচ্ছে অ্যান্টিজেন। আর অ্যান্টিবডিটা থাকে হচ্ছে, আমরা যে পড়েছিলাম রক্ত রস বা প্লাজমা, সেখানে থাকে হচ্ছে অ্যান্টিবডি। আচ্ছা, এখন যার ব্লাড গ্রুপ হচ্ছে এ, আচ্ছা আমরা জানি মোটামুটি 4 ধরনের ব্লাড গ্রুপ আমরা সচরাচর দেখি, এ, এবি আর হচ্ছে ও। এখন যার ব্লাড গ্রুপ এ, তার বডিতে অ্যান্টিজেন থাকবে এ, অ্যান্টিবডি থাকবে বি, ছোটো হাতের কিন্তু অ্যান্টিবডি সবসময় ছোটো হাতের লেখা হয়, অ্যান্টিজেন বড় হাতের। বিতে থাকবে বি অ্যান্টিজেন, এ অ্যান্টিবডি। আর এবিতে অ্যান্টিজেন থাকবে এ বি, কোনো অ্যান্টিবডি থাকবে না। আবার ওতে কোনো অ্যান্টিজেন থাকবে না, কিন্তু এ বি অ্যান্টিবডি থাকবে। এখন আমরা কাকে ব্লাড দিতে পারবো আর কার কাছ থেকে নিতে পারবো, এটা কিসের উপর ভিত্তি করে দেখানো হয়? এখন সবসময় খেয়াল রাখতে হয় যে ব্লাড দিবে, মানে যে ডোনার, তার বডিতে কি অ্যান্টিজেন উপস্থিত আছে সেটার উপর ভিত্তি করে। এখন ধরো আমার ব্লাড গ্রুপ এ, আমি যাকে দিতে চাচ্ছি তার হচ্ছে ব্লাড গ্রুপ বি। এখন আমি কি ওকে দিতে পারবো? এখন জিনিসটা দেখো, ব্লাড গ্রুপ এতে অ্যান্টিজেন আছে হচ্ছে এ আর অ্যান্টিবডি আছে হচ্ছে বি। আর যে গ্রহণ করবে তার বডিতে অ্যান্টিজেন আছে হচ্ছে বি আর অ্যান্টিবডি আছে হচ্ছে এ। তাহলে এখন আমি যখন এ যখন বিকে দিবে তখন কি হবে? ওর অ্যান্টিজেন সবসময় আমরা খেয়াল করেছি কি, দাতার অ্যান্টিজেন গ্রহীতার অ্যান্টিবডির সাথে রিঅ্যাক্ট করবে। তাহলে কি হবে? এ এসে ওই বি এর অ্যান্টিবডির সাথে রিঅ্যাক্ট করবে। তাহলে কি হবে? মেইনলি এ এবং এ অ্যান্টিবডি মিলে একটা ক্লট ফর্মেশন করবে। আর এই ক্লট ফর্মেশনটা হওয়ার কারণে ও যে ব্লাড নিল বি, ওর কিন্তু সারা বডিতে ব্লাডগুলো ক্লট হয়ে যাবে। সেজন্য যার এ, সে কিন্তু বিকে দিতে পারবে না। তার মানে এ ব্লাড গ্রুপ যে, তার একেই দিতে হবে। আর ও যদি বি ব্লাড গ্রুপ হয় তাহলে ওর বি এর কাছ থেকেই নিতে হবে। ঠিক আছে? এখন হচ্ছে তোমাদের বইয়ে আরেকটা কথা লেখা আছে, ওকে বলা হয় ইউনিভার্সাল ডোনার আর এবিকে বলা হয় ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, মানে সর্বজনীন দাতা, সর্বজনীন গ্রহীতা। কেন? এখন দেখো ওতে কি আছে, ওতে কোনো অ্যান্টিজেন নেই কিন্তু অ্যান্টিবডি আছে। ঠিক আছে? তাহলে ও যদি কাউকে ব্লাড দিতে যায়, তাহলে ওর যেহেতু কোনো অ্যান্টিজেন নেই, তাহলে ওর অ্যান্টিজেন গিয়ে কাউকে অ্যাটাক করতে পারবে না, যার কারণে ও ব্লাড দিতে পারবে সবাইকে। আবার ওর ক্ষেত্রে দেখো, এ বি এর ক্ষেত্রে অ্যান্টিজেন আছে হচ্ছে এ আর বি, কিন্তু কোনো অ্যান্টিবডি নেই, যার কারণে বাইরে থেকে কোনো অ্যান্টিবডি আসুক না কেন, এসে কোনো অ্যান্টিজেন আসুক না কেন, কোনো অ্যান্টিবডি খুঁজে পাবে না যে ও রিঅ্যাক্ট করে ক্লট বাঁধায় ফেলবে। সেজন্য এ বি সবার কাছ থেকে নিতে পারবে।